সুপ্রিম কোর্টের নির্দেশ, বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% রাজ্যকে দিতে হবে এবং তাও দিতে হবে 4 ওয়ার্কিং উইকস অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে। আর এটা দিতে রাজ্যের খরচ হবে 10,000 কোটিরও বেশি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দেয়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে। 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএম। ডিএ মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন শুনানিতে বিচারপতি সঞ্জয় কোরল বলেন, ডিএ মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব আদালতের রায় খতিয়ে দেখা হয়েছে। সব ক্ষেত্রেই ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, 50% বকেয়া ডিএ মানে 20,000 কোটি টাকা। এত বড় অঙ্কের টাকা মেটাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, তাই বকেয়া ডিএ মেটানোর শতাংশের হারটা বিবেচনা করে দেখা হোক। এরপর দুই বিচারপতির বেঞ্চ জানায়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে অগাস্টে। আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো, তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। বুঝুন আমাদের টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে, তার মধ্যে দিতে হবে। হাইকোর্টে রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 34%, যা 40,000 কোটি টাকার বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি, আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 55%। কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক 37%। এদিনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ফারাকের কোনো সম্পর্ক নেই, কারণ এদিনের রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে। নিউজ 18 বাংলা। বিকাশ ভবনের সামনে ছবি দেখাবো চাকরিহারাদের অবস্থান। সেই অবস্থানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কথা বলছেন, তিনি সেখানকার কি ছবি জানবো। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে এসে পৌঁছলেন এবং যে ধিক্কার সভা মঞ্চ করা হচ্ছে সেই মঞ্চে তিনি কিন্তু এই মুহূর্তে এসছেন। এবং তিনি যখন যখন বিকাশ ভবনে প্রবেশ করেন, রাস্তায় দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে প্রবেশ করেন এবং সেখানে যে সমস্ত ছাত্রীহারা যারা আন্দোলনরত ছিলেন, গতকাল যে পরিস্থিতি হয়েছিল, পুলিশের বল প্রয়োগ থেকে একাধিক বিষয়, সেগুলো কিন্তু তাদের থেকে শোনেন এবং তাদের সঙ্গে কথা বলার পরে কিন্তু একেবারে বিকাশ ভবনের সামনে যে মঞ্চ করা হচ্ছে ধিক্কার মঞ্চ সভা বলে, এখানে এই মুহূর্তে তিনি এসছেন এবং কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। যেহেতু গতকাল যে পরিস্থিতি হয়েছিল, তারপর আজকে সকালে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল পুলিশকে ঘিরে, গতকাল সকালের পরে রাত এবং সন্ধ্যে 3 বার ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেই কারণেই কিন্তু আজকে এই ধিক্কার সভামঞ্চ সেখানে ইতিমধ্যে তিনি এসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। যেহেতু যে বিষয় হাইকোর্টের নির্দেশে যে একেবারে এই যে ছাত্রী যে যাওয়ার যে ঘটনা, পরবর্তী ক্ষেত্রে
মুহূর্তে যারা আন্দোলনকারী তাদের দাবি ছিল চাকরি পুনর্বহাল রাখতে হবে। এই দাবি নিয়ে মূলত গতকাল থেকে যে গন্ডগোলের সূত্রপাত অবস্থান বিক্ষোভকে ঘিরে তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের বল পায় আক্রান্ত পুলিশ সহ একাধিক আন্দোলনকারীদের সমাবেশ থেকে, এবং তারপরেই আজকে থেকে কিন্তু সিদ্ধান্ত। এবং গতকালের এই বিক্ষোভ সেইখানে আন্দোলন খণ্ডযুদ্ধ একরকম খণ্ডযুদ্ধ চলছে, সেরকম পরিস্থিতি কেন তৈরি হলো? আন্দোলনকারীদের যথেষ্ট আবেগকে, তাদের যে আবেগ সেই আবেগকে সম্মান দেখানো হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ জানালেন যে পুলিশ বারবার মাইকিং করে সতর্ক করেছিল, আটকে থাকা কর্মীদের বের করতে চেয়েছিল পুলিশ। 7 ঘন্টা অনুরোধ করার পরেও 7 ঘন্টা, তাতেও কোনো লাভ হয়নি। পুলিশের বল প্রয়োগের কোনো উদ্দেশ্য ছিল না, ধৈর্য আর সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ, জানাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ। বল প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো। বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে। তো শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি 500-600 লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না। দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট। অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। বারবার 1000 বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন, মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন। কেউ অসুস্থ, কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন, তাদের বেরোতে দেব না, হিংসা চালাবো, গেট ভাঙা, আমরা তবু কিছু বলিনি। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন, এবং যাদের উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। আন্দোলনকারীদের আবেগকে সম্মান জানিয়েছে পুলিশ, কিন্তু যারা আটকে পড়েছেন তাদের বের করার দায়িত্ব তো ছিল। ঠিক এইরকম একটা জায়গা থেকে যে আন্দোলন হলো, সেই আন্দোলন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ নয়, মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গের। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন, ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে ঢুকতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে। জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। পুলিশ সচেতনভাবে কিছু করেনি, কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন, তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি, পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে। বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময়ই করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে, তা করা হয়নি। ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান, পুলিশ বারবার মাইকিং করেছে, তারপরেও তারা অনড় থাকেন না, আমরা বেরোতে দেব না। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। একজন সন্তান সম্ভবা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। মাইকে বারবার অ্যানাউন্স করি বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন। তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়েই রাস্তার অর্ধেক অংশ সেটাকে ভাগ করে নিয়ে যাতে তারা বেরোতে পারে। তখন পুলিশের ওপর চড়াও হয়, যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে 500-600 মানুষকে, অসুস্থ মানুষকে যদি আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। কিন্তু যারা আন্দোলন করছেন চাকরিহারারা, তারা বলছেন তারা পেটের দায়ে আন্দোলন করছেন। তারা কোথায় যাবে? এদের পক্ষে বঞ্চনা হচ্ছে কেন এত? এই প্রশ্নগুলো জবাব কে দেবে? আজকে যে এতজন রাস্তায় আমরা নেমেছি, আমরা তো কেউ শখে নামিনি, আমরা পেটের দায়ে নেমেছি। 3-3টে চাকরি চলে গেছে আমার, 3-3টে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল, পিএইচডি সেরে এসছি অঙ্কতে। তাহলে এর দায়টা কে নেবে? আমরা ওদের কথা ভাববো না, ওনারা আমাদের কথা ভাববেন। সেই কারণে আমরা বন্ধ করে রেখেছিলাম তাদেরকে। লাঠিচার্জ কি করে করতে পারে? উনি সরাসরি লাঠিচার্জ করতে পারে, তার আগে ওয়ার্নিং দিতে হতো। আমরা তো এমনি ওনাদেরকে আটকাইনি। আটকেছিলাম কেন? আমরা যোগ্য শিক্ষক হয়েছি, হঠাৎ করে 7 বছরে চাকরি করার পর আমরা জানতে পারলাম আমাদের চাকরি নেই। আমরা ন্যায়ের জন্য আমরা কোনো কিছুই আমাদের হাতে ছিল না, নিরস্ত্রভাবে। অতএব আমরা মনে করি যোগ্য শিক্ষক হিসেবে ওনাদের আমরা যে আটকে রাখিনি, আমরা বিকাশ ভবনে আটকে রেখেছিলাম।
একদিকে আন্দোলন চলছে, আরেকদিকে চলছে রাজনৈতিক চর্চা। এ সরকার ফেল ফেল ফেল। বিকালে সব্যসাচীর লাঠি আর সন্ধ্যাবেলা মমতার পুলিশের লাঠি। এই তো বাংলা। পা ভেঙে দিলেন কৃষ্ণকান্ত রায় টিচারের, জাঙ্গিপাড়ার ছেলে, তার পা ভেঙে দিয়েছেন আপনি। একটা আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট করে দিয়েছেন। এটা আপনার কাজ? সারাদিন পুলিশ নীরব দর্শক থাকলেন, ওরা যখন গেট ভাঙছেন তখনও কিন্তু কোনো বাধা পুলিশ দিলেন না। যেই সন্ধে হয়ে গেল এবং যে সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হলো। এটা সরকারের পরিকল্পিত আক্রমণ। সরকার ওদের সুযোগ দিয়েছে, তার গেট টেট ভাঙো, তাই তোমাদের বিরুদ্ধে কিছু কেস টেস করা যাবে, তারপর সেই অজুহাত নিয়ে আমরা লাঠিপেটা করতে পারবো। আমার তো মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। এ নিয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার। গন্ডগোল এখনো বাঁধলো না, সে কি এই রকম মনোভাব নিয়ে একটা যদি গন্ডগোল পাকানোর চেষ্টা করে, একদিকে সিপিএম, আল্ট্রালেফট এবং বিজেপি হাতে হাত মিলিয়ে, তারপরে আর কোনো অভিযোগের জায়গা থাকে না। কেন রক্তাক্ত হলো, কি হলো, কতজন পুলিশ আক্রান্ত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে। এবং এই জঙ্গি আন্দোলনের কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা সাবজুডিস কেস।